শুরুতেই আপনাদেরকে একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনারা কি ফাঁসি চান? অবশ্যই প্রথমে আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্টের মধ্যে লিখবেন, কারণ বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে এর বিচার আর মাত্র 12 দিনের মধ্যেই নিশ্চিত করতে যাচ্ছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে যা আমরা জানতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের প্রধান চেয়ারম্যান শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আদালতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে একটি রেড নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক আদালতে। তো এখন এদের কি হতে পারে, যেহেতু সর্বোচ্চ বিচার নিশ্চিতকরণে এই রেড নোটিশটি পাঠানো হয়েছে, তাহলে তাদের বিচার কি আসতে পারে আপনারা একটু অনুমান করেন। অনুমান করে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে এবারে আমরা ভয়েস বাংলার মোস্তফা স্যারের কাছ থেকে শুনে আসি সম্পূর্ণ বিস্তারিত, এবং তারপরে আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট পড়ব কে কি কমেন্ট করেছে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিপক্ষে, কেমন কমেন্ট করেছে এবং বাংলাদেশের মানুষ কি চায়, এসব নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দর্শক, চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি। বিচারের দ্বারপ্রান্তে শেখ হাসিনা সহ 12 জন, তারই অংশ হিসাবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে আবেদন করা হয়েছে, যাতে রেড নোটিশ জারি করা হয়। দেখেন, এক সময় এই মাত্র কদিন আগে যারা দেশ চালাতো, যারা দেশের শাসন করত, শোষণ করত, একেবারে দণ্ডমুণ্ডের কর্তা, এখন তারাই হচ্ছে আসামি, তাদেরই বিচার হবে। এবং এই জন্য যেহেতু তারা পালিয়ে আছে, সেই জন্য রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। কখনো ভেবেছে তারা যে তাদের বিরুদ্ধে এই ধরনের ইন্টারপোলের নোটিশ জারি করা হবে, রেড নোটিশ জারি হবে? এটা কখনো কি তারা চিন্তা করেছে? কখনো কি তারা চিন্তা করেছে যে বাংলার জমিনে তাদের বিচার হবে? সবাই তো মনে করেছে যে না, এরা হলো বিচার, মানে আইন, আদালত, বিচার সবকিছুর ঊর্ধ্বে, তারা যেটা করবে সেভাবেই চলবে সবকিছু। এখন তাদের বিচার হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং মোহাম্মদ আলী আরাফাত এবং আইজিপি বেনজির আহমেদ। পুলিশ সদর দপ্তর বলছে, আদালত, প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। শেখ হাসিনা এবং বেনজির আহমেদ ছাড়া অন্য 10 জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় 10ই এপ্রিল। এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তরের নথিসহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। পুলিশের সূত্র বলছে, শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্যপত্র যুক্ত করা হয়েছে। তো বেনজির আহমেদ কেন বাদ পড়লো বুঝতেছে না, হয়তো জুলাই গণঅভ্যুত্থানের আগেই সে দেশ ছাড়া ছিল, এই কারণে তার বিরুদ্ধে আর্থিক অপরাধ, শত শত কোটি টাকা লোপাট করা, শত শত একর জমির অবৈধভাবে মালিক হয়, এই সমস্ত ঘটনায় হয়তো দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই রেড নোটিশ জারি করা হয়েছে। দর্শক, এখন দেখা যাক এই রেড নোটিশ জারির যে কার্যকারিতা কতখানি থাকে, তাদের স্ট্যাটাস কি। যদি তারা ইতিমধ্যে রাজনৈতিক আশ্রয়ের ভিতরে ঢুকে যায়, তাহলে এই রেড নোটিশ প্রেক্ষিতে ইন্টারপোল তাদেরকে গ্রেপ্তার করবে কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না, গত 17 এপ্রিল এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
র অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা বা রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং এর স্টেশন হেড কে, কি তার ভূমিকা, আর কেনই বা বাংলাদেশের রাজনীতির পেছনে এমন অদৃশ্য অথচ প্রভাবশালী এক ছায়া চরিত্র হঠাৎ সামনে চলে এলো। হাসনাতের এই ফেসবুক পোস্টের পর এইসব প্রশ্ন নিয়ে দেশ জুড়ে শুরু হয় নতুন এক রাজনৈতিক উত্তেজনা। আর ঠিক এই প্রেক্ষাপটেই সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক নাম সামনে আনেন যেটি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনেও পরিচিত, রাজেশ কুমার অগ্নিহোত্রী। এই কাহিনী যেন স্পাই থ্রিলার সিনেমার মতো, কিন্তু এটি কল্পনা নয়, বরং বাস্তবতার একটি গভীর রাজনৈতিক অধ্যায়। সায়ের পোস্ট অনুসারে তিনি ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলরের ছদ্মবেশে দায়িত্বে ছিলেন এবং পাকিস্তান সরকার সরাসরি তাকে গোয়েন্দাগিরি, নাশকতা এবং অর্থনৈতিক প্রকল্প ধ্বংসের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করে। সায়ের মতে দেশের অভ্যন্তরে এই ল্যাপটপ গোয়েন্দারা এখনো সক্রিয় এবং এক প্রকার দাপটের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছর ধরে ভারতের নগ্ন হস্তক্ষেপ রয়ের মাধ্যমেই ঘটেছে এবং এই হস্তক্ষেপের প্রয়াস আজও থেমে নেই। এই ঘটনায় তৎকালীন আওয়ামী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সায়ের একটি বিশ্বস্ত সূত্র বলছে বাংলাদেশি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বারবার সতর্ক করলেও মন্ত্রণালয় তাতে কর্ণপাত করেনি, বরং ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর ও শিক্ষা বিভাগের মিনিস্টার হিসেবে রাজেশের নিয়োগ ভ্যালিডেট করা হয়। জুলকারনাইন সায়ের তার 2023 সালের 5 জানুয়ারিতে করা একটি পোস্ট পুনরায় শেয়ার করে দাবি করেন এই রাজেশই হচ্ছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের ছত্রছায়ায় কমার্শিয়াল কাউন্সিলর পরিচয়ে থাকা এক মুখোশধারী র স্টেশন চিফ। তিনি বলেন 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পরেও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় থেকে গেছেন এবং এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এখন প্রশ্ন হলো, একজন আন্তর্জাতিক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অভিযুক্ত, যিনি এক দেশের নজরে স্পাই, তিনি কিভাবে আরেক দেশের রাজধানীতে একই কভার ব্যবহার করে পুনরায় সক্রিয় থাকেন? আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে এমন একজন বিতর্কিত চরিত্রকে ঢাকায় ফেরত আসার অনুমতি দিল? প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য। তো দর্শক, চলুন এবারে আমরা ভয়েস বাংলার ফিরোজ মোস্তফা স্যারের এই ভিডিওর কমেন্টে গিয়ে আমরা কমেন্ট পড়ে আসি, কে কি কমেন্ট করেছে এবং কে শেখ হাসিনার পক্ষে মত দিয়েছেন, কে শেখ হাসিনার বিপক্ষে মত দিয়েছেন, এগুলো মোট আমরা এখন একটু পড়ে আসি। প্রথমেই একজন ভাই কমেন্ট করেছে, আওয়ামী লীগের জয় বাংলা হয়ে গেছে, এবার হবে কঠিন বিচার, কারণ পাপ করে থাকলে অবশ্যই তার ফল ভোগ অবশ্যই করতে হবে, কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। আচ্ছা, আরেকজন বলেছেন মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আর আরেকজন বলেছেন আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। এরপর আরেকজন লিখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেহেতু বাংলাদেশে ক্ষমতা আছে, অবশ্যই প্রধানমন্ত্রীর বিচার হবে এবং রেড নোটিশ জারি হবে অবশ্যই, ইনশাল্লাহ। আরেকজন বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা পালিয়ে গেছে, এদের পালানোর জন্য ওয়াকারকে ধরা হোক, সেই তো পালাতে দিয়েছে। আসলে এই জিনিসটা কতটুকু সঠিক, আমার মনে হয় 99% সঠিক। আমরা এবং আপনারা কি জানেন বা কি বোঝেন, কি আসর করতে পেরেছেন, একটু মাত্র বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। এর পিছনে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি জড়িত আছে, মানে আওয়ামী লীগের এইসব নেতাকর্মীদেরকে পালাতে? আচ্ছা, এরপর আরেকজন লিখেছেন ওদের পরিণতি এমন হওয়া দরকার, ভবিষ্যতে অন্য কেউ যাতে অপকর্ম করতে সাহস না পায়। আসলে এটাই হওয়া উচিত, কারণ একজনকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তী যেসব ফ্যাসিস্ট সরকাররা নির্বাচন করছে, এসব ফ্যাসিস্ট সরকার যাতে ক্ষমতা এসে যাতে বাকশাল প্রতিষ্ঠা না করতে পারে, যাতে লুটে পুটে যাতে খেতে না পারে। তো দর্শক, আপনি কি চান? বাংলাদেশের এই মাটিতে এদেরকে বিচার করা উচিত নাকি এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।